লেখিকা অদিতি ঘোষের মেঘলা ভাঙা রোদ্দুর। পরীক্ষার দিনগুলো যত এগিয়ে আসছে ততই দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠছে তপস্যা। সত্যিও বুঝতে পারছে না এই মানসিক অবস্থার মধ্যে কি করে দেবে উচ্চ মাধ্যমিকের অতগুলো পেপারের পরীক্ষা। বই নিয়ে সারাদিন বসে থাকলেও কোনোভাবে মনঃসংযোগ করতে পারছে না। কোচিংয়ে গেলে কিছুটা সময় অন্ততপক্ষে পড়াশোনার মধ্যে ডুবে থাকতে পারত, তাতে হয়তো পড়ার দিকে মনটা যেত, কিন্তু সেটাও হচ্ছে না। সহপাঠীদের তির্যক দৃষ্টির সামনে দাঁড়াতে হবে, শুধু সেই ভয়ে গত 1 মাস ধরে কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ও। বাড়ি প্রত্যেকে যে ওকে নিয়ে বেশ চিন্তিত সেটা বুঝতে পারছে তপস্যা, কিন্তু কি করবে ও? মনের ওপর লাগাম টানার শক্তি তো ওর নেই এখন। পড়তে বসে চোখের সামনে বারবার ভেসে উঠছে প্রদীপ্তের বিবর্ণ মুখটা। নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা না ভেবে শুধুমাত্র ঠুনকো সেন্টিমেন্টকেই কেন এতটা প্রাধান্য দিতে গেল প্রদীপ্ত? কেন শেষ করে দিল নিজেকে? কিছুতেই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না তপস্যা। অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় ছোট থেকে টিউটরের সাহায্য ছাড়াই পড়াশোনা করেছে প্রদীপ্ত। ক্লাস 9-এ উঠে প্রাইমারি স্টুডেন্টদের পড়াতে শুরু করে। তারপর নিজের উপার্জনে টাকা দিয়ে ভর্তি হয়েছিল কোচিংয়ে। এত প্রতিকূলতার মধ্যেও ক্লাস 1 থেকে স্ট্যান্ড করে এসেছে যে ছেলে, সে কেন এমন কাজ করে বসলো? কিছুতেই এর উত্তর খুঁজে পাচ্ছে না তপস্যা। ক্লাস 5 থেকে একইভাবে ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পজিশনে থেকেছে অরিত্র, প্রদীপ্ত, তপস্যা। প্রদীপ্ত যদিও চিরদিনই সেকেন্ড পজিশনে থেকেছে, তবুও ওর ওপর কোচিং সেন্টারের স্যারদের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। টেস্টে অরিত্রের সঙ্গে ওর মাত্র 2 নম্বরের ডিফারেন্স ছিল। একমাত্র বাংলা ছাড়া বাকি সমস্ত সাবজেক্টে হাইয়েস্ট মার্কস পেয়েছিল প্রদীপ্ত। বাংলার নাম্বারটা খারাপ না হলে প্রদীপ্ত এই টেস্টে হাইয়েস্ট মার্কস পেত। তপস্যা যথারীতি থার্ড পজিশনে ছিল, তবে ওর সঙ্গে প্রদীপ্তের মার্কসের ডিফারেন্স ছিল অনেকটা। বন্ধুরা সবাই মোটামুটি বুঝে ফেলেছিল যে প্রদীপ্তের এই উন্নতিতে ভীষণভাবে ঈর্ষান্বিত হয়ে পড়েছে অরিত্র। অরিত্র আর প্রদীপ্ত দুজনে যেন 2 মেরুর মানুষ। অরিত্রের আচরণের মধ্যে সবসময় একটা অহংকারী ভাব চোখে পড়ে। কারোর সঙ্গে তেমন ভালোভাবে মেশে না অরিত্র। পড়াশোনা নিয়ে সহপাঠীদের সঙ্গে কোনো আলোচনা করে না কখনো, কিন্তু প্রদীপ্ত ছিল সম্পূর্ণ অন্য ধাতের। একেবারে নিরঅহংকারী ছিল প্রদীপ্ত। ওরা 5 জন মানে প্রদীপ্ত, বৈশালী, অর্ক, সায়ন আর তপস্যা একসঙ্গে বসে পড়াশোনা নিয়ে আলোচনা করত। স্কুল থেকে বা কোচিং থেকে ফেরার সময় 1 থেকে 6-7-এর মধ্যে এই র্যাঙ্ক করত এই 5 জন। প্রদীপ্তের ভদ্র ব্যবহারের জন্য ক্লাসের সবাই ভালোবাসত ওকে, তাই ওর সুইসাইডের ব্যাপারটা অন্তর থেকে মেনে নিতে পারছে না কেউই। সকলের যত আক্রোশ এসে পড়েছে তপস্যার ওপর। তপস্যার ঘনিষ্ঠ বন্ধুরা পর্যন্ত ওকে কালপ্রিট বানিয়ে ফেলেছে। কেউই তলিয়ে দেখতে চাইছে না ব্যাপারটা। কেন করলো প্রদীপ্ত অত বড় ভুলটা? সত্যি কি এর জন্য তপস্যাই দায়ী? সবাইকার টুকরো টুকরো কথাবার্তা কানে আসতে আসতে তপস্যার মনের মধ্যে ধারণাটা ক্রমশ জোরালো হচ্ছে যে প্রদীপ্তের মৃত্যুর জন্য হয়তো ওই দায়ী। কিন্তু ও তো তেমনভাবে কোনো অপমান করেনি প্রদীপ্তকে। ওর দেওয়া চিঠিটা ফিরিয়ে দেওয়ার সময় শুধু একটা কথাই বলেছিল, তোর কাছ থেকে এটা আশা করিনি প্রদীপ্ত, এমন কাজ ভবিষ্যতে করিস না। চিঠিটা হাতে নিয়ে ভাঁজটা খুলেছিল প্রদীপ্ত, তারপর শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল তপস্যার দিকে। চরম বিরক্তি নিয়ে প্রদীপ্তের সামনে থেকে চলে এসেছিল তপস্যা, কিন্তু এই সামান্য কথায় যে এতটা অপমানিত বোধ করবেও সেটা কল্পনাও করতে পারেনি তপস্যা। এই রকম ঘটনা তো অনেকের জীবনেই ঘটে। কোনো ছেলে প্রেম নিবেদন করলে নিশ্চয়ই সবসময় মেয়েরা সেটা অ্যাকসেপ্ট করে না। এই 18 বছর বয়স থেকে প্রেম করার কথা ভাববেই বা কেন তপস্যা? অথচ সবাই ওকে ভুল বুঝছে। বৈশালীর কথাটা কানের কাছে বাজছে। প্রদীপ্ত তো গরিব বাড়ির ছেলে, তাই তোর ওকে রিফিউজ করতে 2বার ভাবতে হয় না। কিন্তু সত্যিটা তো সেটা নয়। তপস্যার ভাবনাটা ছিল অন্যরকম। প্রদীপ্ত আর ওর পড়াশোনার ব্যাপারে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেটাই চেয়েছিল। প্রদীপ্ত জীবনে প্রতিষ্ঠিত হোক এটাই চেয়েছিল তপস্যা। অথচ কোথা থেকে কি হয়ে গেল? অভিজিৎ পাত্রের পরিকল্পনা মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য সাফল্য কোচিং সেন্টার খোলা হয়েছিল 7 বছর আগে। অভিজিতের বাড়ির 1 তলার ফাঁকা 3টে বড় ঘর নিয়ে তৈরি হয়েছিল এই কোচিং সেন্টারটা। পরে অবশ্য আরও বর্ধিত হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে অভিজিৎ ওর 5 বন্ধুকে নিয়ে শুরু করেছিল কোচিং দেওয়া। প্রস্তুতি চলেছিল আরও 2 মাস আগে থেকেই। কোচিং সেন্টারে 6 জন টিচারের মধ্যে অভিজিৎ সবচেয়ে ব্রিলিয়ান্ট। স্টুডেন্টদের খুব যত্ন নিয়ে পড়ায় অভিজিৎ ও ওর বন্ধুরা। ফিজিক্স, কেমিস্ট্রি 2টো সাবজেক্টই সামলায় অভিজিৎ একা। তাপস করায় ম্যাথ আর বায়োলজি। বিশ্বরূপ জিওগ্রাফি, মনিরুল ইংরেজি, বিদীপ্তা ইতিহাস আর স্বর্ণালী বাংলা। কোচিং সেন্টার চালাতে চালাতেই এরা সকলে মাস্টার্স করেছে। চাকরি সকলেই পেয়েছিল, কিন্তু কোচিং সেন্টারের কথা ভেবে চাকরি করেনি অভিজিৎ ও মনিরুল।
তাপস স্টেট ব্যাংকে পোস্টেড, বিশ্বরূপ স্বর্ণালী আর বিদীপ্তা টিচারি করছে, কিন্তু সকাল এবং সন্ধে যথারীতি কোচিংয়ের ক্লাস নিচ্ছে সকলেই। এই 6জন মানুষেরই অনেক আবেগ জড়িয়ে আছে কোচিং সেন্টারটার সঙ্গে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিউটর রাখার সামর্থ্য সকলের থাকে না, তাই সমস্ত সাবজেক্টের কোচিংয়ের ব্যবস্থা থাকায় অঞ্চলের অনেক মানুষ খুশি সাফল্য কোচিং সেন্টার তৈরি হওয়ায়। বিশেষত সেটা অভিজিৎ পাত্রের মতো স্কলারের দায়িত্বে থাকায়। আর্টস ও সায়েন্স মিলিয়ে 4টে ব্যাচে 400 জন স্টুডেন্ট, সকাল 7টা থেকে 9টা। এই সময়ে সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হয় ক্লাস 9-এর ও 3 দিন ক্লাস 10-এর স্টুডেন্টদের। সন্ধ্যে 7টা থেকে 9:30 এই সময়টা ক্লাস নেওয়া হয়। 3 দিন ক্লাস 11-এর ও 3 দিন 12-এর। এছাড়া প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে দেওয়া হতো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য কোচিং। সব স্টুডেন্টদের একইভাবে কোচিং দেওয়া হলেও শিক্ষক শিক্ষিকাদের লক্ষ্য থাকে স্ট্যান্ড করা ছেলে মেয়েদের ওপর। প্রদীপ্ত সুইসাইড করায় ভীষণভাবে মর্মাহত কোচিংয়ের সব টিচাররা। এরই মধ্যে আবার তপস্যার কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ায় এবারের ব্যাচের রেজাল্ট নিয়ে যথেষ্ট চিন্তিত সবাই। অনেক ভেবে রাত 9:30 পর্যন্ত কোচিংয়ের ক্লাস নিয়ে তপস্যাদের বাড়ির দিকে পা বাড়ালো অভিজিৎ পাত্র। দ্বিতীয় দিন তপস্যাদের বাড়িতে এসে যথেষ্ট অবাক হলো অভিজিৎ। বাড়ির সবাই বেশ বিরক্ত তপস্যার ওপর, কিন্তু বিরক্তির কারণটা ওর কোচিংয়ে না যাওয়া নয়, নিজের লোকেরাও কালপ্রিট বানিয়ে ফেলেছে তপস্যাকে। অভিজিতের আজকের আগমনের কারণটা কারো জানা নেই। সকলের ধারণা তপস্যাকে অনেক করে বুঝিয়ে যাওয়ার পরও তপস্যা ক্লাস করতে না যাওয়ায় আবার আসতে হয়েছে অভিজিৎ পাত্রকে। গলায় কিছুটা শ্লেষ ঝরিয়ে তপস্যার বাবা বললেন, কি বোঝাবে তুমি আর? এত অল্প বয়সে এসব করলে তার কি পড়াশোনা হয়? অভিজিৎ বিরক্ত গলায় বলল, আপনিও একটা নিরপরাধ মেয়েকে দোষী সাব্যস্ত করলেন। তপস্যার মা বললেন, পাড়ায় সবাই তো ওরই দিকে আঙুল তুলছে বাবা। কেউ কেউ বলছে ছেলেটাকে নাচিয়ে এখন তাড়িয়ে দিতে চেয়েছিল আমার মেয়ে, তাই দুঃখে আত্মহত্যা করেছে প্রদীপ্ত। তপস্যার দাদা বিজনের গলাতেও একই সুর, যেটা সত্যি সেটাই বলছে সবাই। অভিজিৎ বলল, বিজনদা তুমি আমার থেকে সিনিয়র, স্কুলের শিক্ষকেরা তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করতেন, সেই তুমি এমন কথা বলছো কি করে? একটু ভেবে দেখেছো কি যে ঘটনাটাকে নিয়ে গ্রামের সবাই তোলপাড় করছে তার আদৌ কোনো যুক্তিগ্রাহ্য ভিত্তি আছে কিনা? বিজন বলল, এটা যদি মিথ্যে হয় তাহলে তপস্যার বিরুদ্ধে কিছু বলছে না কেন? কেন চুপ করে রয়েছে? তপস্যা চুপ করে থাকার একটাই কারণ, ওর অপরিণত বুদ্ধিতে ও নিজেকে অপরাধী ভাবছে। প্রথম দিন ওর সঙ্গে কথা বলেই আমার খটকাটা লেগেছিল, তাই বহু চেষ্টায় আসল সত্যটা খুঁজে বার করার চেষ্টা করেছি। অবশ্য আমার কোচিংয়ের সব টিচাররা আপ্রাণ চেষ্টাতেই এই সত্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। কাল কোচিংয়ে সবাইকে জানানো হবে। আজ তোমাদের বাড়ির সকলের সামনে তপস্যাকে জানাতে চাই সবটা। তপস্যাদের বসার ঘরে এখন জড়ো হয়েছে বাড়ির সব মেম্বার। অভিজিৎ পাত্রের সামনে মুখ নিচু করে বসে আছে তপস্যা। অভিজিৎ বলতে শুরু করলো, প্রদীপ্তকে প্রায় 4 বছর ধরে পড়াচ্ছি আমরা। রবিবারে জয়েন্টের জন্য কোচিংটাও নিত ছেলেটা। ওর মতো ব্রিলিয়ান্ট সোবার একটা ছেলের আকস্মিক মৃত্যু হতবাক করে দিয়েছিল আমাদের সকলকে। ইতিমধ্যে রটে যায় তপস্যাকে রিফিউজ করায় আত্মহত্যা করেছে ও। কথাটা বিশ্বাস করতে পারিনি আমরা, তাই ছুটে এসেছিলাম তপস্যার কাছে। তপস্যা জানিয়েছিল ঘটনাটা কি ঘটেছিল। নিজের বইয়ের মধ্যে প্রেমপত্রটা পায় তপস্যা। বিশেষ বড় ছিল না চিঠিটা, ওটা পেয়ে সাংঘাতিক রেগে যায় তপস্যা। কি লেখা ছিল তাও ভালো করে দেখেনিও, শুধু সম্বোধন আর ইতির তলায় নামটা দেখে সরাসরি দাঁড়িয়েছিল প্রদীপ্তের সামনে। চিঠিটা এগিয়ে ধরে বলেছিল, তোর কাছে এটা আশা করিনি। এর পরের কথাটা শুনে বেশ অবাক হয়েছিলাম। তপস্যা জানিয়েছিল প্রদীপ্ত চিঠিটা হাতে নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তপস্যার দিকে, বলেছিল এটা কি? তপস্যা ভেবেছিল সব জেনেও না জানার ভান করছে প্রদীপ্ত। চিঠিটা খুলে প্রদীপ্ত সেটা পড়তে শুরু করতে চলে এসেছিল তপস্যা। এই কথাটা শুনে আমার ধারণা হয় যে চিঠিটা প্রদীপ্ত নিজে লেখেনি, এমনকি চিঠির ব্যাপারে ও সত্যি কিছু জানতো না। এখান থেকে বেরিয়ে আমি মনিরুলকে সঙ্গে নিয়ে প্রদীপ্তদের বাড়ি যাই। ওর বিধবা মা আর বোন আমাদের দেখে কান্নায় ভেঙে পড়ে। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না আমাদের কাছে। প্রদীপ্তের ঘরে গিয়ে ওর সমস্ত বই খাতা ঘেটে আমরা 2টো চিঠি পাই। চিঠি 2টো নিয়ে আমরা চলে আসি ওদের বাড়ি থেকে। বিজন বলল, 2টো চিঠি? হ্যাঁ, প্রথমটা তপস্যার উদ্দেশ্যে লেখা সেই চিঠি। দ্বিতীয়টার কথা শুনে তপস্যার অবস্থা কি হবে বুঝতে পারছি, তবুও বলতে হচ্ছে। সেই চিঠিটা তপস্যার নাম ব্যবহার করে কেউ লিখেছিল প্রদীপ্তের উদ্দেশ্যে, তবে 2টো চিঠির হাতের লেখা আলাদা মানুষের ছিল। তপস্যা মুখ তুলল এতক্ষণে। কি লেখা ছিল সেই চিঠিতে স্যার? কেই বা লিখলো সেই চিঠি? আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাকে এইসবের মধ্যে জড়াতে চাইলো কে? তার লাভই বাকি। একটানা কথাগুলো বলে থামলো তপস্যা। অভিজিৎ বলল, লাভ তো আছেই, তবে অত সামান্য লাভের জন্য এত বড় কাণ্ড যে কেউ করতে পারে সেটা ছিল আমাদের কল্পনার বাইরে।
বিজন বলল, আমার বোনের নামে মিথ্যে বদনাম রটাতে চেয়েছিল যে, তার নামটা তুই বল অভিজিৎ, আমি তাকে ছাড়বো না। মোবাইলে সময় দেখে নিয়ে অভিজিৎ বলল, সব জানবে, এখন শান্ত হও, আমার সব বন্ধুরাই আসছে একেবারে প্রমাণ নিয়ে। অভিজিতের কথা শেষ হতে না হতে কলিং বেল সরব হলো। বিজন তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। কোচিং সেন্টারে 5 জন টিচার একসঙ্গে ঢুকলো তপস্যাদের বসার ঘরে। সকলের জন্য কফি নিয়ে ঘরে ঢুকলো তপস্যার বৌদি অনিতা। টেবিলের ট্রেটা নামিয়ে রেখে সকলের হাতে হাতে কাপ ধরিয়ে দিয়ে বসে পড়ল। সত্যিটা কি ছিল জানার জন্য সবাই উদগ্রীব। এবার অভিজিতের পরিবর্তে বলতে শুরু করলো মনিরুল। শনিবার দিন প্রদীপ্তদের বাড়ি থেকে চিঠি দুটো সংগ্রহ করে নিজের কাছে রাখলাম, কারণ অত রাত্রে আর করার কিছু ছিল না। রাত্রে শোবার আগে তাপস, বিদীপ্তা, স্বর্ণালী, বিশ্বরূপ সকলকেই ফোন করে জানিয়ে দিই রবিবার হলেও সবাই যেন সকাল 7টার সময় কোচিং সেন্টারে আসে। আমি আর অভিজিৎ দুজনেই বুঝতে পেরেছিলাম ওই চিঠি দুটোর মধ্যে লুকিয়ে আছে প্রদীপ্তের মৃত্যু রহস্য। আগে জানতে হবে চিঠিগুলো কার কার লেখা। সঠিক রাস্তা ধরেই এগিয়েছিলাম আমরা। আমাদের কোচিং সেন্টারে প্রত্যেক মাসে 2টো করে সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়। আগের সপ্তাহে ক্লাস 12-এর বাংলা পরীক্ষা নেওয়া হয়েছিল। খাতাগুলো ছিল। আমরা চিঠিগুলো সামনে রেখে সবাই মিলে হ্যান্ডরাইটিং মেলাতে থাকি। অনেকক্ষণ ধরে চেষ্টার পর খুঁজে পাওয়া যায় অপরাধীদের। স্বর্ণালী হাতের লেখা মিলিয়ে ধরে ফেলে কালপ্রিট দুজনকে। আগে আপনারা শুনুন চিঠি দুটোতে কি লেখা ছিল। অভিজিতের অনুরোধে স্বর্ণালীর চিঠি দুটো পড়তে রাজি হলো। প্রথমে চিঠি তপস্যার উদ্দেশ্যে লেখা। প্রিয়তমা তপস্যা, আমি অনেকদিন ধরেই একটা কথা তোমাকে জানাতে চেয়েছি, কিন্তু পারিনি সংকোচে। আজ সব দ্বিধা কাটিয়ে এই চিঠি লিখছি। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমাকে না পেলে আমার জীবনের সব আলো নিভে যাবে। তুমি আমাকে ফিরিয়ে দিও না। ইতি প্রদীপ্ত। দ্বিতীয় চিঠিটা প্রদীপ্তের উদ্দেশ্যে লেখা। প্রদীপ্ত, আমি তোকে ওইভাবে অপমান করে ঠিক করিনি। মনে মনে খুব কষ্ট পাচ্ছি আমি। তোকে কিছু বলার আছে আমার। তুই আজ রাত্রি 10:30টার সময় বকুলতলার পেছন দিকে আসিস। আমি আসবো, প্লিজ আসিস যেন। ইতি তপস্যা। চিঠি পড়া শেষ হতে আতকানো গলায় তপস্যা বলল, কি সর্বনাশ, কি ভয়ঙ্কর চিঠি আমার নাম করে লেখা হয়েছে। কে লিখেছে ম্যাডাম এই চিঠি? অভিজিৎ বলল, প্রথম চিঠিটা লিখেছে শিক্ষা নিকেতন স্কুলের ফার্স্ট বয় অরিত্র মুখার্জি, আর দ্বিতীয়টা লিখেছে তোমার বান্ধবী তনুশ্রী। তপস্যা বলল, তনুশ্রী? কিন্তু কেন লিখেছিল? অভিজিৎ বলল, সেটা না হয় সেই অপরাধীর নিজের মুখেই শোনো। মোবাইলে রেকর্ডার অন করতে শোনা গেল একটা কথোপকথন। অভিজিতের গলা শোনা গেল প্রথমেই, শোনো তনুশ্রী, যদি সত্যি কথা না বলো তাহলে আমরা থানায় তোমার বিরুদ্ধে ডায়েরি করব। ভালো চাও তো যা জানো বলে ফেলো, না বললে আরো বড় বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। কেউ বাঁচাতে পারবে না তোমাকে। তনুশ্রীর কাঁপা কাঁপা গলা শোনা গেল, বিশ্বাস করুন স্যার, আমি চন্দ্রিমার অনুরোধে চিঠিটা লিখেছি। আগের চিঠিটা যে অরিত্র লিখেছিল সেটা তুমি জানতে? হ্যাঁ স্যার, জানতাম। অরিত্র আমাকে আর চন্দ্রিমাকে বলেছিল প্রদীপ্তর খুব অহংকার হয়েছে, উচ্চ মাধ্যমিকেও হাইয়েস্ট পেলে আরও বাড়বে দেমাগ, সেটা হতে দেওয়া যাবে না। তোরা যদি আমাকে হেল্প করিস তাহলে আমি তোদের হেল্প করব। আমার এক পিসে মশাই কেমিস্ট্রির কোশ্চেন করবেন, আমি জানার পরই তোতে জানিয়ে দেব। এখন তোরা কেমিস্ট্রি নিয়ে ভাবছিস, দেখবি শেষে ওটাতেই লেটার মার্কস পাবি। আবার শোনা গেল অভিজিতের গলা। তারপর কিভাবে হেল্প করতে বলল? অরিত্র নিজে একটা চিঠি লিখে আমাকে দিল। আমাকে বলল সেটা তপস্যার বইয়ের মধ্যে ঢুকিয়ে দিতে। আমি তাই করলাম। অরিত্র ভেবেছিল চিঠিটা পেয়ে প্রচণ্ড রেগে গিয়ে স্যারেদের কাছে অভিযোগ করবে তপস্যা, কিন্তু তপস্যা তেমন বেশি কোনো রিয়াক্ট করলো না। প্রদীপ্তের হাতে চিঠিটা দেওয়ার সময় শুধু বলল, তোর কাছে এটা আশা করিনি, ভবিষ্যতে আর করিস না এসব। এতে আশাহত হলো অরিত্র। ঘরের ভেতরের প্রগাঢ় নিস্তব্ধতা ভঙ্গ করে গর্জে উঠল বিজন, স্কাউন্ড্রেল অরিত্রকে আমি ছাড়বো না। আজই আমি যাব ওদের বাড়ি। অভিজিৎ বলল, এতে লাভ হবে না বিজনদা, ওকে অন্যভাবে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছি আমরা। তুমি শান্ত হয়ে শোনো, চক্রান্তটা আরও কত বড় ছিল। এই চক্রান্তের শিকার হয়ে অকালে প্রাণ দিল প্রদীপ্তের মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে। মনিরুল আবার স্টার্ট করলো কনভারসেশনটা। সঙ্গে সঙ্গে শোনা গেল তনুশ্রীর গলা। আবার নতুন ছক কষলো অরিত্র। এবার অভিজিতের ঝাঁঝালো গলা শোনা গেল। সেই প্ল্যানটা কি ছিল সেটা তো জানতে চাইছি। তনুশ্রী কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, পরের কাজটা আমি করতে রাজি হইনি। চন্দ্রিমা আমাকে বলল দুজনে মিলে কাজটা করব। আমি চন্দ্রিমার কথা মতো তপস্যার নাম করে প্রদীপ্তকে চিঠিটা লিখে ওর ব্যাগে ঢুকিয়ে দিই। বাকিটা করেছিল চন্দ্রিমা। এবার শোনা গেল মনিরুলের গলা। সেদিন রাতে 10:30টার পর তাহলে চন্দ্রিমা এসেছিল প্রদীপ্তের সঙ্গে দেখা করতে? তনুশ্রী নার্ভাস গলায় বলল, হ্যাঁ। আপনি সেটা জানেন স্যার? আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই। তনুশ্রী বলল, প্রদীপ্ত বকুলতলার পেছনে অপেক্ষা করছিল, ভেবেছিল হয়তো তপস্যা আসবে, কিন্তু তপস্যার বদলে চন্দ্রিমাকে দেখে চমকে ওঠেও, বলে, তুই এখানে? প্রদীপ্তকে তখনই জড়িয়ে ধরে চন্দ্রিমা।
প্রদীপ তো কিছু বুঝে ওঠার আগেই চন্দ্রিমা চেঁচাতে থাকে, ছাড় আমাকে, ছাড় আমাকে। প্রদীপ তো ওকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। কোমরে দুদিকে হাত দিয়ে আরো বেশি জোরে চেপে ধরে চন্দ্রিমা। প্রদীপ তো নিজের দুটো হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে চন্দ্রিমার হাত। ওই অবস্থায় চন্দ্রিমা বলতে থাকে, আমাকে এখানে ডেকে এনে তুই এই ব্যবহার করছিস? তোকে ভালো ছেলে বলে সবাই জানে, সেই তোর এত খারাপ মানসিকতা? অরিত্র এতক্ষণ প্রদীপ্তের পেছন থেকে দাঁড়িয়ে যে ভিডিও করছিল সেটা খেয়াল করেনি প্রদীপ্ত। চন্দ্রিমা হাত একটু আলগা করতে প্রদীপ্ত নিজেকে ছাড়িয়ে নেয়। পেছনে ঘুরতেও দেখতে পায় অরিত্র আর আমি দাঁড়িয়ে আছি। প্রদীপ্ত অবাক হয়ে বলে, তোরা সবাই এখানে? দেখ চন্দ্রিমা জোর করে আমাকে। ওর কথা শেষ করার আগেই অরিত্র বলে, আমরা অভিজিৎ স্যারের কাছে গিয়েছিলাম, ফেরার সময় চন্দ্রিমা চেঁচানি শুনে এখানে এলাম। প্রদীপ্ত বলে, কি বলছিস জাতা? অরিত্র মোবাইলটা প্রদীপ্তের সামনে নিয়ে গিয়ে দেখায় সমস্ত ভিডিওটা। বলে, কাল কোচিংয়ে সবাইকে দেখাবো। দেখে চমকে ওঠে প্রদীপ্ত। ও বলে, তোরা প্ল্যান করে এসব করেছিস, কিন্তু কেন করলি এসব? আমি স্যারদের সব জানাবো। অরিত্র বলে, তোর মুখের কথার থেকে ভিডিওটা মনে হয় বেশি বিশ্বাসযোগ্য হবে। এই ভিডিও সবাইকে দেখানোর পর তোর ভালো ছেলে ইমেজ শেষ। এবার তোর গায়ে যে স্ট্যাম্পটা পড়বে সেটা কিন্তু ক্যারেক্টারলেসের। প্রদীপ্ত এরপর কেঁদে ফেলেছিল। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে তনুশ্রী। বিশ্বাস করুন স্যার, তখন আমার খুব মায়া হচ্ছিল, কিন্তু ও যে সুইসাইড করবে সেটা ভাবতেও পারিনি। রেকর্ড করে রাখা তনুশ্রীর কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেল তপস্যার বাড়ির সকলে। বসে থাকতে থাকতে হঠাৎ ডুকরে কেঁদে উঠল তপস্যা। পরদিন 12-এ ছেলেদের সামনে চালানো হলো রেকর্ড করে রাখা ওই কনভারসেশনটা। অভিজিৎ ছেলেমেয়েদের কাছে জানতে চাইলো কি চায় তারা। সবাই এক বাক্যে বলল, কোচিং সেন্টার থেকে ওই 3 জনকে তাড়িয়ে দেওয়া হোক। এরপর ছেলেমেয়েরা সবাই মিলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল অরিত্র, চন্দ্রিমা ও তনুশ্রীকে। স্বস্তির শ্বাস ফেলল তপস্যা। এই ঘটনার পর পেরিয়ে গেছে পুরো 8টা বছর। সেবার অসাধারণ রেজাল্ট করেছিল তপস্যা। ডিস্ট্রিক্টে দ্বিতীয় হয়েছিল, কিন্তু সেখানে থেমে থাকেনিও। তপস্যা এখন অধ্যাপিকা। ফার্স্ট বয় অরিত্র এখন বাবার ব্যবসা সামলাচ্ছে। চন্দ্রিমা তনুশ্রী গ্রাজুয়েশন কমপ্লিট না করে বিয়ে করে সংসার করছে। নিজের সাফল্যের সাথে সাথে একটা মস্ত বড় কাজ করছে তপস্যা। তপস্যার উদ্যোগে প্রদীপ্তের পরিবারের পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। প্রদীপ্তের 4 বন্ধু, সায়ন, অর্ক, বৈশালিয়া, তপস্যা, সকলেই এখন প্রতিষ্ঠিত। তাই প্রদীপ্তের মায়ের নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে সেই অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকিয়ে দেয় ওরা। এছাড়া সকলে খোঁজ খবরও নেয় নিয়মিত। এক সন্তানকে হারালেও প্রদীপ্তের মা পাশে পেয়েছে 4 জন সন্তানকে। এতে ভীষণভাবে খুশি সাফল্য কোচিং সেন্টারের কর্ণধার অভিজিৎ পাত্র। আর একটা চমকপ্রদ খবরে আজ খুশি গ্রামের বেশিরভাগ মানুষ। গ্রামের বিদুষী মেয়ে তপস্যা মুখার্জি 26 বছর বয়সে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছে। গ্রামের সকলের অহংকার অভিজিৎ পাত্রের সঙ্গে। 9 বছরের বয়সের ব্যবধানকে আমল না দিয়ে ওই মানুষটার গলাতেই বরমাল্য পরাতে বদ্ধপরিকর অধ্যাপিকা তপস্যা। শুভদিন আসন্ন, সত্যমেব জয়তে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।